নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকের গল্পটি আমাদের পাঠিয়েছে প্রকাশ। তো বন্ধুরা, আজ আমাদের গল্প প্রকাশের দৃষ্টিকোণ থেকে শোনা যাক। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটি আমি তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশাবাদী যে আজকের গল্প শোনার পর তোমাদের ভীষণ ভয় লাগবে। আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণরূপে শোনো, তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি করলে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওটি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় নষ্ট না করে দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম প্রকাশ এবং আমি বর্তমানে সুরাটের একটি কোম্পানিতে সুপারভাইজার হিসাবে কাজ করি। কিন্তু সেই ভয়াবহ ঘটনাটি আমার সাথে ঘটেছিল যখন আমি MBA পড়ছিলাম। আসলে যখন আমার MBA দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছিল, তখন আমার ক্লাসে একটি নতুন মেয়ে ভর্তি হয়েছিল এবং এখন সে প্রতিদিন আমাদের ক্লাসে যোগ দিতে শুরু করে। কিন্তু সেই মেয়েটি ক্লাসে বাকি বাচ্চাদের মতো ছিল না। আমাদের কলেজে যোগদানের পর থেকে সে কারোর সাথে খুব বেশি কথা বলতো না, আর ক্লাসেও সে একা চুপচাপ পিছনে বসে থাকতো। কিন্তু আমি শুরু থেকেই খুব দুষ্টু ছিলাম, ঠিক স্কুলের বাচ্চার মতো, এবং সেই কারণে একদিন ক্লাসে একটি ছেলের সাথে আমার ছোটোখাটো ঝগড়া হয়ে যায়। এর কারণে অধ্যাপক আমাকে ক্লাসের পিছনে বসতে বলে। এরপর আমি সেখানে গিয়ে বসতে যাই, কিন্তু আমি জানতাম না যে আমি ক্লাসের পিছনে বসেছিলাম না, বরং আমার মৃত্যুর সামনে বসেছিলাম। সেদিন আমি যে কত বড় ভুল করে ফেলেছিলাম তা আমার কোনো ধারণা ছিল না। যেমনটি আমি আগেই বলেছিলাম যে আমি আগে সেই দিনগুলিতে খুব দুষ্টু ছিলাম এবং ক্লাসের পিছনের দিকে সেই মেয়েটির পাশে বসার পরেও আমার এক ধরনের একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছিল এবং আমি সেই মেয়েটির সাথে কথা বলতে চেয়েছিলাম, কারণ সেই সময় পিছনের দিকে কেউ বসেছিল না এবং ক্লাসে একা বসে থাকতে আমার ভালোও লাগছিল না। প্রথম দিকে আমি সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করি। সে আমার সাথে কথা বলতো না, কিন্তু সেই মেয়েটি আমার কাছে খুব সুন্দর লাগছিল। সেই কারণে পরের দিনও আমি ক্লাসের পিছনে গিয়ে সেই মেয়েটির পাশের বেঞ্চে বসলাম। এখন দ্বিতীয় দিন যখন আমি সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করি, তখন সেই মেয়েটি আমার সাথে একটু কথা বলে। তারপর তৃতীয় দিন সেই মেয়েটির পাশে বসি। সাধারণত যখন যদি কোনো ছেলে এভাবে কোনো মেয়ের পাশে বসে, তাহলে মেয়েটি নিশ্চয়ই তাকে কিছু প্রতিক্রিয়া দেখায়, কিন্তু সেদিন সেই মেয়েটি আমাকে কিছুই বলেনি এবং সে একেবারে স্বাভাবিকভাবেই বসেছিল। তার দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন সে নিজেই চায় আমি তার পাশে বসি। আমি জানি না সেই দিনগুলিতে আমার সাথে কি হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু সেই সময় আমার কোনো ধারণা ছিল না যে আমি কোনো মেয়েকে নয়, বরং আমার মৃত্যুকে পছন্দ করছি। এখন আমি সেই মেয়েটিকে পছন্দ করি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিভাবে তাকে আমার মনের অনুভূতি জানাবো। আমি ভেবেছিলাম যদি আমি সরাসরি তাকে আমার মনের অনুভূতি বলি, তাহলে হয়তো সে আমার কথাগুলোকে স্বপ্ন মনে করবে। তাই প্রথমে আমি তার সাথে একটু বন্ধুত্ব করার কথা ভাবি এবং এই কারণে একদিন তাকে জিজ্ঞাসা করি, তোমার নাম কি? সে আমাকে বলল তার নাম শিবানী। এরপর একদিন আমি বললাম, আমরা কি কলেজের বাইরে কোথাও দেখা করতে পারি? তাকে এই কথা বলার পর আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম সে হয়তো রেগে যাবে, কিন্তু এই কথা বলার পর যা হলো আমি কখনো কল্পনা করিনি। সে আমাকে বলল যে আমাদের কলেজের বাইরে কোথাও দেখা করা উচিত।
তুমি আমার বাড়িতে এসো, আমরা সেখানে বসে আরাম করে কথা বলবো। তারপর সে আমাকে তার বাড়ির ঠিকানা দিল এবং সন্ধ্যায় তার বাড়িতে আসতে বলল। সেদিন কলেজ থেকে আসার পর আমি অধীর আগ্রহে সন্ধ্যার জন্য অপেক্ষা করছিলাম এবং সন্ধ্যা হওয়ার আসার সাথে সাথেই আমি সেই মেয়েটির দেওয়া ঠিকানায় গেলাম। যখন আমি সেই মেয়েটির দেওয়া ঠিকানায় গেলাম তখন দেখলাম ঠিকানার হাউজিং বোর্ডটি দেখতে খুব পুরনো ছিল এবং আমি ভয় পেয়ে গেলাম। সেখানে অনেক কম ঘরবাড়ি ছিল, খুব কম লোকেই থাকতো। এখন আমি শিবানী যে নাম্বার বলেছিল সেই নম্বরে পৌঁছলাম এবং সেই বাড়িটিও বাইরে থেকে দেখতে অনেক পুরনো এবং নোংরা লাগছিল। এরপর আমি সেই বাড়ির বাইরে গিয়ে দরজার ঘন্টা বাজালাম, কিন্তু হয়তো সেই বাড়ির দরজার ঘন্টা কাজ করছিল না। এরপর আমি সেই বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই আমার মনে হলো যেন দরজা খোলা আছে এবং যখন আমি দরজাটা একটু ধাক্কা দিলাম তখন দরজা খুলে গেল। এরপর আমি বাইরে দাঁড়িয়ে সেই মেয়েটিকে ডাকলাম, কিন্তু অনেকবার ডাকাডাকি করার পরেও কেউ ভিতর থেকে বেরিয়ে এলো না। সেই সময় আমি খুব অধৈর্য বোধ করছিলাম, তাই আমি কিছু না ভেবে সেই বাড়ির ভেতরে ঢুকে গেলাম এবং যখন আমি ভেতরে গেলাম তখন দেখলাম যে বাড়িটি বাইরে থেকে যতটা নোংরা দেখাচ্ছিল তার চেয়ে অনেক গুণ বেশি নোংরা দেখাচ্ছে। দেখে মনে হচ্ছিল না যে সেখানে কোনো মানুষ বাস করে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি ভুল ঠিকানায় এসে পড়েছি। আমি এসব ভাবছিলাম, এমন সময় পেছন থেকে কারো আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজটা ছিল শিবানী। সে আমাকে পেছন থেকে বলল, আরে প্রকাশ, তুমি কখন এলে? সেই আওয়াজটা শুনে আমি ঘুরে দাঁড়ালাম। মেয়েটা আমার পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। যখন আমি তাকে দেখলাম তার মাথার চুল সারা মাথায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার চেহারা আমার কাছে ভালো লাগছিল না। তারপর আমি তাকে বললাম, শিবানী, তুমি কি করেছো? সে আমাকে বলল, আরে কিছুই না, এই ঘরটা খুব নোংরা হয়ে যাচ্ছিল, তাই আজ আমি এটা পরিষ্কার করছিলাম। তার কথা শুনে আমি তাকে বললাম, তুমি এত নোংরা বাড়িতে কিভাবে থাকো? সে আমাকে বলল, এখন তুমি এসেছো, আমরা দুজনেই এটা ঠিকমতো পরিষ্কার করব। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পরিবারের সদস্যরা কোথায়? সে বলল, এখানে আসার মাত্র কয়েকদিন পরেই আমার বাবার আবার বদলি হয়ে যায়, আর তারা এখন অন্য শহরে চলে গেছে। কোনোভাবে আমি এই কলেজে ভর্তি হয়েছি, এখন এত তাড়াতাড়ি অন্য কলেজে ভর্তি হওয়া সম্ভব নয়, তাই আমাকে এই বছরটা এখানে থেকে যেতে হবে। আসলে সে আমাকে বলেছিল যে তার বাবা বিদ্যুৎ বোর্ডে কোনো উচ্চ পদে কর্মরত এবং তার বাবার শহরে বদলি হয়ে গেছে, সেই কারণেই তারা এখানে এসেছিল। কিন্তু এখন তার মুখ থেকে এই কথা শুনে আমি খুব হতাশ হয়েছিলাম যে এই এক বছর শেষ হওয়ার সাথে সাথেই সেই শহর ছেড়ে চলে যাবে। তারপর সে আমাকে বলল, বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। এরপর আমি সেখানে ধুলোয় ঢাকা চেয়ারে বসলাম, কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি। এতক্ষণে শিবানীর তো চা বানিয়ে নিয়ে আসা উচিত। তাই আমি তাকে ডাকলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এরপর আমি উঠে রান্নাঘরের দিকে গেলাম এবং যখন আমি রান্নাঘরে গেলাম সে সেখানে চা বানাচ্ছিল, কিন্তু যখন আমি তাকালাম ও চায়ে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল এবং চা তৈরি করছিল। চা মেশানোর সময় সে অদ্ভুতভাবে চাটার দিকে তাকিয়েছিল এবং তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ছিল। কিন্তু হঠাৎ তার চোখ আমার দিকে ঘুরে যায় এবং সে আমাকে বলে, আরে প্রকাশ, তুমি এখানে কি করছো? তুমি ওখানে গিয়ে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এরপর আমি ফিরে যাই এবং সেখানে বসে থাকি। কিছুক্ষণ পর সে চা নিয়ে আসে, কিন্তু সে কেবল এক কাপ চা এনেছিল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি, তোমার চা কোথায়? তারপর সে আমাকে বলে, আমি চা খাই না, আমি চা খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি কেবল তোমার জন্যই চা নিয়ে এসেছি। এরপর আমি সেই চা খেতে শুরু করি, কিন্তু সেই চায়ের স্বাদ আমার কাছে একটু অদ্ভুত লাগছিল। যখন আমি সেই চা খাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল সেই চায়ের স্বাদটা এমন ছিল যে তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কিন্তু সেদিন কোনোভাবে আমি সাহস সঞ্চয় করে শিবানীকে আমার মনের কথা বলেছিলাম এবং আমি যখনই এই কথাটি বলি সে আমাকে বলে যে আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু আমি তোমাকে বলিনি কারণ আমাকে 1 বছর পর এখান থেকে ফিরে যেতে হবে। তারপর বলল যে আমি এই পুরো বাড়িতে একা থাকি
আমার সাথে কারোর প্রয়োজন। যখন সে আমাকে এই কথা বলেছিল তখন সে খুব গম্ভীর হয়ে গেল এবং আমার খুব কাছে এসে অদ্ভুত কণ্ঠে বলেছিল, সে আমাকে বলল যে আজ তোমার সব কিছু নিয়ে এখানে চলে আসো এবং আমরা দুজনেই এখানে একসাথে থাকব। এখন তার মুখ থেকে এই কথা শোনার পর আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি আজ রাতে আমার সব জিনিসপত্র নিয়ে তোমার কাছে আসব। ততক্ষণে আমি তার প্রেমে এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর কিছু ভাবারও বা বোঝার শক্তিও ছিল না। রাতেই আমি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে তার বাড়িতে চলে এসেছিলাম। এখন যখন আমি তার সাথে থাকতে শুরু করি তখন শুরুর দিনগুলিতে সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু কিছু জিনিস ছিল যা আমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলাম এবং আমি সেগুলি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। এখন আপনারা যেমন ভাবছেন আমরা তখন ঠিক এমনই থাকতাম, অর্থাৎ আমরা দুজনেই রাতে একই ঘরে একই বিছানায় ঘুমাতাম। কিন্তু আমি যখন থেকে তার সাথে থাকতে শুরু করি তখন থেকে জানি না কেন আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের খাবার খাওয়ার সাথে সাথেই আমার খুব ঘুম আসতো এবং আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়তাম এবং ঘুমের মধ্যে আমার মনে হতো যেন আমার পাশে বসে থাকা কেউ জোরে জোরে অদ্ভুত মন্ত্র উচ্চারণ করছে। কিন্তু সেই সময় ঘুম আমার উপরে এতটাই প্রভাব ফেলেছিল যে আমি চাইলেও ঘুম থেকে উঠতে পারতাম না। আমি কেবল আমার কানে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, ওই মন্ত্রগুলোর শব্দ আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু সেই কণ্ঠস্বর শোনার পর আমি অন্তত বুঝতে পেরেছিলাম যে এটি কোনো মেয়ে বা মহিলার কণ্ঠস্বর, এবং যখনই আমি চোখ খুলতাম শিবানী আমার পাশে বিছানায় থাকতো না, বরং সে সর্বদা বাথরুমের ভিতরে থাকতো। আমি প্রথমে এই বিষয়টিকে উপেক্ষা করতাম, কিন্তু ধীরে ধীরে এই ঘটনাটি ঘটতে শুরু করে এবং এর সাথে সাথে সে আমার খুব কাছে আসতে শুরু করে। এমনকি দিনের বেলাও সে আমাকে কোথাও যেতে দিত না এবং আমাকে বলতো যে তুমি সারাদিন আমার সাথে থাকো। গত 15-20 দিন ধরে এইসব চলছিল। তারপর একদিন যখন আমি দুপুরে একা বসেছিলাম তখন আমার মনে হলো যে আমি এইসব করার জন্য আমার বাড়ি থেকে খুব বেশি দূরে আসিনি, কিন্তু এর সাথে সাথে রাতে সেখানে আমার সাথে কি ঘটছে তাও আমাকে তদন্ত করতে হবে। এখন একদিন আমি রাতের খাবার খাইনি এবং পেট ব্যথার অজুহাত দেখিয়ে আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন শিবানী ভেবেছিল যে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি, বরং আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করছিলাম। সেই রাতে 12টা বাজতেই আবার আমার পাশ থেকে একই রকম মন্ত্রের শব্দ আসতে শুরু করে, কিন্তু সেদিন মন্ত্রের শব্দ এত জোরে এবং এত ভয়ঙ্কর শোনাচ্ছিল যে শুনবে তারই ভয় লাগবে। সেই সময় আমি চোখ খুলে পিছনে কি ঘটছে তা দেখার সাহস পাইনি, তবে আমার অবশ্যই ধারণা ছিল যে আমার পিছনে যে আছে সে কিছুক্ষণের মধ্যেই বাথরুমে চলে যাবে। কিন্তু সেই সময় আমার মনে একটা প্রশ্ন আসে যে যদি এই মন্ত্রগুলো এত জোরে জপ করা হচ্ছে তাহলে শিবানী কেন উঠছে না? সে কি এই আওয়াজ শুনতে পাচ্ছে না? তারপর আমার মনে আরেকটি চিন্তা আসে যে শিবানী এইসব করছে, এবং এই কথা ভাবতে ভাবতে আমি খুব ভয় পেয়ে যাই, কারণ সেই সময় আমি ভেবেছিলাম যে শিবানী যদি এইসব করছে তাহলে আমি খুব বড় একটা ঝামেলায় আটকা পড়ে গেছি। কিন্তু আমি ভাবলাম শিবানী কেন এইসব করবে? সেই সময় আমি এইসব ছেড়ে সেই ব্যক্তির বাথরুমে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, এবং কিছুক্ষণ পর ঠিক যা ভেবেছিলাম তাই ঘটল। সেই ব্যক্তি উঠে বাথরুমের দিকে যাচ্ছিল। যখন সে বাথরুমের ভিতরে ঢুকে যায় এবং বাথরুমের দরজার বন্ধ হওয়ার শব্দ পাই, তখন আমি চোখ খুলে বিছানায় শুয়ে ধীরে ধীরে ঘুরে যাই। তখন সেখানে কেউ ছিল না। তারপর আমি নিশ্চিত যে এতক্ষণ এই মন্ত্রপাঠ করছিল সে এখন বাথরুমের ভেতরে চলে গেছে, কিন্তু আমি শিবানীকে ঘরের ভিতরে দেখতে পাইনি। এখন আমার সন্দেহ বারবার শিবানীর দিকেই আঙ্গুল তুলছিল। বিছানায় শুয়ে শুয়ে আমি এসব ভাবছিলাম, ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পেলাম। যখন আমি সেই শব্দটা মনোযোগ সহকারে শুনলাম তখন আমার মনে হলো যেন কেউ বাথরুমের ভেতর থেকে কাঁদছে। সেই শব্দটা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। সেই সময় ঘরটা সম্পূর্ণ অন্ধকার ছিল, কারণ সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। আমি সেই মেয়েটির প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলাম
যে আমি খেয়ালও করিনি যে কেন এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। এখন আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই বাথরুমে গিয়ে খোঁজ নেওয়ার কথা ভাবলাম। এরপর আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে ধীরে ধীরে সেই বাথরুমের দিকে পা বাড়ালাম এবং তার কাছে গেলাম। যখন আমি তার কাছে গেলাম, তার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। আমি সেই বাথরুমের কাছে গিয়ে সেই শব্দটা মনোযোগ দিয়ে শুনলাম এবং সেই আওয়াজটা কেবল শিবানীর মনে হলো। আমার মনে হলো যেন শিবানী সেই বাথরুমের ভেতরে কাঁদছে। সেই সময় আমি ভয় পেয়ে গেলাম। এটা অনেক কিছু মনে হচ্ছিল, কিন্তু কিছু না ভেবেই আমি বাথরুমের দরজাটা ধাক্কা দিলাম এবং দরজাটা হঠাৎ করে পুরোপুরি খুলে গেল এবং দরজা খোলার সাথে সাথে সামনের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ যখন আমি দরজাটা খুললাম তখন চোখের সামনে দেখলাম যে শিবানী রাতের অন্ধকারে সেই বাথরুমে শাওয়ারের নিচে স্নান করছে। তাকে সেই রূপে দেখার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যখন আমি তাকে দেখলাম তখন তার মুখটা চুড়েলের মতো ছিল এবং তার পুরো শরীর পুড়ে গিয়েছিল। তার মাথায় একটা চুলও ছিল না। আর ও যে শাওয়ারে স্নান করছিল সেখানে জলের পরিবর্তে রক্ত বেরোচ্ছিল। আর যখন সে স্নান করছিল তখন তার শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় স্নান করছিল। কিন্তু যখন আমি তাকে ভালো করে দেখলাম তখন তার পুরো শরীর সম্পূর্ণ পুড়ে গেছে। এখন দিনের বেলায় যতটা সুন্দর দেখাচ্ছিল ততটাই ভয়ঙ্কর লাগছিল। চোখের সামনে আমি কি দেখছি তা বুঝতে পারছিলাম না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে গত কয়েকদিন ধরে আমি খুব বড় বিপদের মধ্যে পড়ে আছি। তাকে দেখার পর বুঝতে পেরেছিলাম যে সে মানুষ নয়, একটি চুড়েল। আর সেই চুড়েল আমাকে তার ফাঁদে ফেলে এখানে তার সাথে আটকে রেখেছে এবং এখন সে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। এইসব আমার সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল এবং আমি দরজা খোলার সাথে সাথেই সেও আমার দিকে তাকালো এবং আমাকে দেখে সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তারপর আমাকে বলল, প্রকাশ, তোমার এখানে আসা উচিত ছিল না। তুমি এখানে এভাবে এসে অনেক বড় ভুল করেছো। তোমার ধারণা নেই যে এই ভুলের জন্য আমি তোমাকে কত বড় শাস্তি দেব। আর আমাকে এই কথা বলার পর সে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তার হাসি দেখে আমি বুঝতে পারছিলাম না সে হাসছে নাকি চিৎকার করছে। তার মুখ থেকে এই সব কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। এখন বুঝতে পারলাম যে এই চুড়েল আজ আমাকে জীবিত রাখবে না। এখন সে ধীরে ধীরে আমার দিকে তার পদক্ষেপ এগিয়ে আনছিল। তাকে দেখার পর আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমি সেখান থেকে পালাতে পারছিলাম না, কারণ আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। সে আমার কাছে এসে আমার গলা ধরে আমাকে সেই বাথরুমের ভেতরে টেনে নিয়ে যায়। সে আমার গলা ধরার পর আমি হাঁপাতে শুরু করলাম এবং আমার মনে হলো যেন কিছুক্ষণের মধ্যেই সে আমাকে মেরে ফেলবে। যখন সে ধরে রেখেছিল আমার গলা, তার ভয়াবহ মুখটা আমার এত কাছে ছিল যে আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেগে স্পন্দিত হচ্ছিল এবং তার মুখ থেকে অদ্ভুত ও ভয়ানক গন্ধ বের হচ্ছিল। সেই আমার গলা চেপে ধরছিল। ঠিক তখনই আমি ওই বাড়ির বাইরে একটা শব্দ শুনতে পেলাম। যখন আমি সেই আওয়াজটা মনোযোগ দিয়ে শুনলাম তখন সেটা ছিল আমার বন্ধুদের আওয়াজ এবং সেই বন্ধুদের আওয়াজের সাথে সাথে আমার বড় বোনের আওয়াজ শুনতে পেলাম। আর আমার বড় বোন গাজিয়াবাদে থাকে। সে আমাকে নাম ধরে জোরে ডাকছিল। তারপর আমি চিৎকার করে তাকে বলতে চাইছিলাম যে আমি এই বাড়ির ভেতরে আছি, কিন্তু আমি চাইলেও তা করতে পারছিলাম না, কারণ ওই মহিলা আমার গলা চেপে শ্বাসরোধ করে দিচ্ছিল। তারপর আমার মনে ঈশ্বরের কথা মনে পড়ল এবং সেই সময় আমি আমার শরীরে কিছু একটা শক্তি অনুভব করলাম। এরপর আমি মনে মনে ভাবলাম যে আজ আমার জীবন বাঁচানোর এই সুযোগ আমার কাছে আছে। যদি আমি এই সুযোগটি কোনোভাবে হাতছাড়া করি তাহলে আজ আমার জীবন বাঁচানো অসম্ভব। তারপর আমি এক হাত দিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে লাগলাম। বাথরুমের দরজায় লোহার তৈরি ছিল এবং ধাক্কা দেওয়ার ফলে প্রচুর শব্দ হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো এই দরজার শব্দ শুনে তারা ঘরের ভিতরে ঢুকবে। আমি যখন দরজায় ধাক্কা দিচ্ছিলাম তখন চুড়েলের মনে হলো যে আমি হয়তো আমার জীবন বাঁচাতে চাচ্ছি। কিছুক্ষণ পর আমি যা ভেবেছিলাম তাই হলো। আমি সেই ঘরের ভেতরে একটা টর্চের আলো দেখতে পাই এবং সেই আলো দেখার সাথে সাথেই আবার দরজায় ধাক্কা দিতে শুরু করি। আমার মনে হয় হয়তো
এখন ওই লোকেরা এই ঘরের ভিতরে ঢুকে পড়েছে এবং আমার এক বন্ধু হঠাৎ বাথরুমের সামনে দিয়ে যায়। তাকে দেখে আমি আবার বাথরুমের দরজায় হাত মারলাম এবং দরজায় হাত রাখার সাথে সাথেই তার আওয়াজ শুনতে পেলাম। আমার বন্ধু ঘুরে আমার দিকে তাকায় এবং তার হাতে ধরা টর্চের আলো আমার আর সেই চুড়েলের উপর পড়ে, কিন্তু আমাকে ওই অবস্থায় দেখে সেও ভয় পেয়ে যায় এবং তার মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে আসে। তার চিৎকার শুনে বাকি লোকেরাও সেখানে আসে। আমাকে ওই অবস্থায় দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই সেই চুড়েল আমাকে ছেড়ে তাদের আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু আমার এক বন্ধু বলরাম, সে হনুমানজির একজন মহান ভক্ত ছিল, তার গলায় হনুমানজির মূর্তিও ছিল। আমি জানি না সে কোথা থেকে এত সাহস পায় এবং সে লাঠি দিয়ে ডাইনিকে প্রচণ্ড আঘাত করে। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ডাইনি আরও রেগে যায় এবং তাকে আক্রমণ করে। তারপর সে আমাদের বলে যে আমি তাকে সামলাবো, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তারপর আমার বোন আমাকে সেই ঘর থেকে বের করে দেয় এবং আমার বাকি বন্ধুরা আমার বন্ধুকে বাঁচাতে সেখানে থাকে। তারপর কিছুক্ষণ পর সেই সব লোক সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং আমার বন্ধুও ঘর থেকে বেরিয়ে আসে, যে প্রথমবার ডাইনিকে আক্রমণ করেছিল। সে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর আমার বোন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এবং সে বলে যে আমি আমার গলায় হনুমানজির লকেট পরেছিলাম এবং আমি সেই লকেটটি স্পর্শ করার সাথে সাথে সেই চুড়েল সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং তারপরে আমরা সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। তো গল্পটি কেমন লাগলো আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com। তো শীঘ্রই আরেকটি ভৌতিক কাহিনী নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো।